বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। জনাব শফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন, তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। আপনাকে অনেক ধন্যবাদ। একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে। একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে? আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন। অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি, এই প্রসঙ্গেও যদি একটু আপনি বলেন। না, এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে? জি, আসলে আমি আওয়ামী লীগের নাম নেই আর আওয়ামী লীগকেও আমি ইন্ডিকেট করি। শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই, আরো অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে। দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে, যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলা সিলগালা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে, আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব। কারণ প্রতিহিংসার জন্ম নেই, আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয়। আমরা আইন হাতে নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না। কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয়, এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া, তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা এই স্ট্যান্ড থেকে সরি না, আমাদের এই স্ট্যান্ড আছে। এখানে আওয়ামী লীগের নামও নেওয়া হয়নি, আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি। এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য। আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। প্রথমটা তো নাই, দ্বিতীয়টা করার আমি কে? একটা রাষ্ট্রের সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, যিনি অর্থাৎ প্রেসিডেন্ট। তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারে না, আর কেউই পারে না। আমি কে এটা করার? আমার তো কোনো অধিকার নাই। বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত আহত গুম হয়েছে, তার সম্পদ হারা হয়েছে, চাকরি হারা হয়েছে, তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা। আচ্ছা, এইটি অবশ্য আমাদের একটি প্রশ্ন, কারণ হচ্ছে যে পত্রপত্রিকা যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের, অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন, কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন। বিষয়টি কি ঠিক? মোটেই না, আমি মোটেই না। আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল, সেটাকে আমি ক্লিয়ার করেছি। কোনো চাপও ছিল না আমার উপরে, এবং আমি এখানে কোনো হীনমন্যতায় ভুগিনি। আমি যা ভালো মনে করেছি, খোলা মনে সেটি বলেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্লাটফর্ম, সেটি নিয়ে আমি সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো। আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা রাজনীতি করুক, এটা আমি চাই। জি, আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা, তারা আসলেই রাজনীতি চায় কিনা। কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে। প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করেছে। এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল, এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি। সাংঘাতিক কথা। বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন? তাইলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন, দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে। সেটা তো তারা করেননি। এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফ্যাসিজম করবে, আগে আওয়ামী লীগ ডিসিশন নেয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই, 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন, তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন? না না, আমরা কোনো জোট গঠন করিনি। তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে, কিন্তু কোনো জোট আমরা করিনি। আর সেই ইস্যুটাও দেখেন, সেটা ছিল কেয়ারটেকারের ইস্যু। আগামীতে যদি আরো একটি যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে, আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে এরকম করবেন কিনা? না, আমরা আওয়ামী লীগকে সাথে নেইনি। আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে, এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু হাইজ্যাক করতে চাইলেন। স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ, মানে তার ব্রেইনের প্রোডাক্ট, ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার। মানুষ হাসলো এটা নিয়ে, যে এর 2 বছর আগে জামাতে ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রফেসর গোলাম আজম, তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে। আওয়ামী লীগ 2 বছর পরে এসে বলে যে এটা তাদের আবেগ। আমরা হাসলাম। আওয়ামী লীগের এইরকম ক্রেডিট হাইজ্যাক করার আরো বহু ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে।
আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটি আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন, সেই মিস ইন্টারপ্রিটেশন থেকে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের জুলুম সম্প্রতি দল হিসাবে ক্ষমা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, জামায়াতের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 73% দর্শক মনে করছেন যে না এটি সঠিক নয়, শতকরা 27% দর্শক মনে করছেন যে কিন্তু আপনার প্রশ্ন, আমি যদি বলি বিনয়ের সাথে যে আপনার প্রশ্নটাই তো সঠিক হয় না। সেটি তো আমরা আপনার বক্তব্যে পরিষ্কার হলাম যে আমাদের প্রশ্ন সঠিক হয় নাই। তবু যেহেতু যে প্রশ্নটি করেছিলাম আবার দেন একটু দেখি তারা কি বলে। হ্যাঁ না ঠিক আছে, আমরা আবারও নিশ্চয়ই এটি আবার জানতে চাইবো যে আমরা আরেকটি করব যে এটি আসলে উনার বক্তব্য নয় বা উনার বক্তব্যকে একটু মোচড় দেওয়া হয়েছে, যেটি ডক্টর শফিকুর রহমান একটু না ভালোই মোচড় দেওয়া হয়েছে। কিন্তু এটি সবাই দলবদ্ধভাবে এই মোচড়টি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডক্টর শফিকুর রহমান? আমাদেরকে সবাই খুব ভালোবাসে, তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালোবাসে। আপনাদের সবাইকে ভালোবাসে, কসলাইতেও ভালোবাসে। আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে, জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি। জামাত ইসলামের গঠনতন্ত্রের 6 বলছে যে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে, মানে জামাত ইসলামের একজন সদস্য। তো আমরা যদি ধরে নেই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে, তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে? মানে এটা কি পাকিস্তানের আদলে, এটা কি সৌদি আরবের আদলে, এটা কি ইরানের আদলে, এটা কিসের আদলে আসলে? আসলে দেখেন, আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য। আল্লাহ তাআলা মানুষকে শুধু সৃষ্টি করে নাই, তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী। আল্লাহ তাআলার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে অ্যাড্রেস করেছেন এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই, তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলতেছেন। তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি, ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে। যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য, তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের মুক্তি। যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে, অন্তত অর্থনীতি মুক্তি। তো এরকম এক একটা আদর্শ হয়েছে, সেই আদর্শের অনুসারীরা তার আদর্শকে আপহোল্ড করবেন, এটা খুবই সহজ। আমরাও সেই দিক থেকেই করি। এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে? না, এটা আল্লাহ তাআলা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর আগেও যারা পয়গম্বর এসেছেন বা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যারা এসেছেন, তারা তাদের যে মডেল, আমরা ওই মডেলটাকেই আমরা অনুসরণ করি। সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই, আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই বাস্তবে আছে। ডক্টর রহমান, সেটা হচ্ছে মদিনায়। জি ডক্টর রহমান, আমি একটু শেষ করি। মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল। ওকে ডক্টর রহমান, আপনার কাছে কি মনে হয় না যে আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে, কোন একটি মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে, কোন মুসলিম বিশ্বে, কোন মুসলিম? দেখেন, দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না। হয় হচ্ছে উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি, সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা 1 বছর 2 বছর, 1 দশক 2 দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল, বিভিন্ন দেশ যেগুলা শাসন করেছে, এখন তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ, এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে। কোরআন সুন্নাহর কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো,
তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু, জি বলেন, আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4-5 যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য, এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলো খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার। ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন? মানে ইসলাম কি, আপনি মদিনার কথা বলছিলেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরে যেসব খলিফা অন্তত 4-5 যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন, সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা? অবশ্যই অবশ্যই। তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন, তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোন জায়গায় বসে, তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে। আপনি তাই মনে করছেন? তাই মনে করছেন, এটাই ফ্যাক্ট, এটাই হিস্ট্রি। তারপরে যখন আব্বাসীয় উমাইয়া বা ওসমানিয়ারা, দেখেন আমাদের দেশে, জি না সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না, আমি খেলাফতের যুগটা বলতেছি। এরপরে ধরেন যখন হলো, এই খলিফা যখন কেউ হয়ে গেলেন, তিনি কিন্তু অ্যাবাভ অল ইন অল হইতে পারলেন না। এই ধরনের বহু ঘটনা আছে, আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না, বহু ঘটনা। মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি, যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার, ইসলামের দাওয়াত, ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টা নিয়ে বারবার বলা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাতে ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন? আদৌ কোনো সুযোগ আছে কিনা? আমি পড়ছিলাম গঠনতন্ত্র, সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন। এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না? বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে, কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে। এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন? এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চেন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমরা তো কাউকে ইম্পোজ করব না, আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইম্পোজ করব না, কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে, আমরা দরজা খোলা রেখেছি। প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না, কোরআনের আলোকে রচিত। কোরআন পরিবর্তন করা যায় না, কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায়। আমাদের গঠনতন্ত্রের দেখেন যে 22-23তম সংস্করণ পর্যন্ত হয়তো আছে, আপনি পাবেন, রাইট? তার মানে কি? তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার, মূলনীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার, সেটা আমরা করেছি। হবে, সবগুলাই হবে, অ্যাকোমোডেশন হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে 33 2020 সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা, সেটা হয়েছে কিনা? নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে নারীরা জামায়াতের কোন পদ পর্যন্ত যেতে পারবেন? এটি 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জামায়াতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল, কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন, সেটা না, কিন্তু এটা করেছেন। এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন? দুটি প্রশ্ন। আসলে আমরা যেটাই করি আমরা ডেমোক্রেটিক ওয়েতে করি, আলাপ আলোচনা করেই করেছি, আমরা একমত হয়ে করেছি। 2 নম্বর হচ্ছে নারী মানে কোটার প্রপোর্শনের যে বিষয়টা বলেছেন, আমরা 33 না, আলহামদুলিল্লাহ এখন নারীদের প্রপোর্শন হচ্ছে 44% আমাদের সংগঠন, এবং তারা আমাদের কেন্দ্রীয় সুরায় আছেন, কর্ম পরিষদে আছেন, সব জায়গায় তারা আছে। বামধারার রাজনীতিবিদরা, ইন্টারেস্টিং, বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনূসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায়, এটি অনেক সময় বলে থাকেন। আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনূসের সমালোচনা করে থাকেন। শেখ হাসিনার মতো এরকম প্রায়
আমি যেটাকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুদখোর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে। জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ, তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কিভাবে দেখে, কিরকম করে দেখে? আচ্ছা দেখেন, উনি কি শুধু সুদী ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন? বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম? না, এটা তো আপনি তো অসাধারণ বিতর্কে, এটা তো সোফিস্টদের মতো হলো। লোকরা, জি, সেই ব্যাংকে যারা সার্ভিস হোল্ডার এবং যারা ডিরেক্টর, তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন, ইউনূস সাহেবের সমস্যাটা কোথায়? আমি তো সমস্যার কথা বলছি না, আমি বলছি জামায়াতে ইসলামীর অবস্থাটা কি। আমার কোনো সমস্যা নাই, আমি তো আমার সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াবাজির পক্ষে আমরা না। হ্যাঁ, মানুষ ভুল করবে, আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন, তাকে সংশোধন করার চেষ্টা করেন, তাকে ভালোভাবে বলেন, আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্সু করেন। কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন, এটা তো আসলে মানায় না। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। আমি বারবার বলি, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপনা রয়েছে সবকিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে, শাস্তি হতে পারে, বিচার হতে পারে। কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা। বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন। ভারত কি কোনো সাড়া দিয়েছে, নাকি এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম? অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সংবিধানে আপনি আইন নম্বরের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তিকামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি, কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না, আমাদের সাথে তাদের বর্ডার তা সবচেয়ে বেশি। অল্প একটু আছে মায়ানমার, বাকিটা আমাদের ব্যাপার। তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, যে কথাটা আমি সবসময় বলবো, প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে। প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো, আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না। আমরা কেন অশান্তির দিকে যাব? উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে, পারস্পরিক সম্পর্ককে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই, এটা উভয়ের জন্য ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি, আমি সবার কথাই বলেছি। এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী, সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি, দেখতে চাই। আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে? মানে এই দাবি জানাতে হচ্ছে কেন? একটা মিসক্রিয়েন্ট ঘটবে, সরকার গ্রেফতার করবে বা করবে না, সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত। এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে, নাকি সরকার সময় নিচ্ছে? কি মনে হয় আপনার? আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে, সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন করবে, এটা হওয়া উচিত। কিন্তু দাবিকেই প্রথম আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয়, তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখবো কেন? এটা দেখার কোনো কারণ নাই। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন, যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার নয়, এবং যেহেতু 15.5 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে, তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা